আসসালামু আলাইকুম বন্ধুরা, বুক গিস্টে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা মাইকেল টি পেডারসনের লেখা অ্যাটমিক অ্যাকশনস বইটি নিয়ে আলোচনা করব। মোহাম্মদপুর নামে এক শান্ত গ্রাম ছিল। গ্রামের মেঠো পথের ধুলো, মাটির সোদা গন্ধ আর ভোরের স্নিগ্ধ বাতাসে ভেসে আসা গরুর ঘণ্টার টুংটা ও শব্দ সব কিছু মিলেমিশে সময় যেন এখানে থমকে গিয়েছিল। এই গ্রামেই বাস করত রুহুল, এক সাদামাটা কৃষক। তার বয়স 30-এর কোথায় হলেও মুখে ছিল বয়সের ছাপ আর চোখে ভবিষ্যতের অনিশ্চয়তা। চাষের হাল ভালো ছিল না, সংসারের খরচ দিন দিন বাড়ছিল, আর তার সাথে শরীরটাও বিগড়চ্ছিল। রুহুল প্রতি বছর মনে মনে অঙ্গীকার করত, এই বছরটা অন্যরকম হবে। চাষাবাদে নতুন পদ্ধতি আনব, টাকা জমানো শুরু করব, আর রোজ সকালে উঠে যোগাসন করব। কিন্তু সেই অঙ্গীকার কয়েকদিনের মধ্যেই কর্পূরের মতো উবে যেত। কখনো ক্লান্তি এসে পথ আটকাত, কখনো সময়ের অভাব অজুহাত হয়ে দাঁড়াত, আবার কখনো বা মনই সায় দিত না। বছরের পর বছর এভাবেই চলছিল। একদিন গ্রামে একজন নতুন শিক্ষক এলেন, নাম সুমন স্যার। তিনি শহরের শিক্ষিত মানুষ হলেও গ্রামের লোকদের সাথে এমনভাবে মিশে গেলেন যেন তিনি তাদেরই একজন। তিনি শুধু বাচ্চাদের পড়াতেন না, বড়দেরও জীবনযাপনের নানা কৌশল শেখাতেন। এক সন্ধ্যায় গ্রামের চাতালে বসে তিনি এমন এক কথা বললেন যা রুহুলকে নতুন করে ভাবতে শেখালো। বদল একদিনে আসে না, আর বড় ধরনের বদলই যে একমাত্র পথ তাও নয়। আসল জাদুটা লুকিয়ে আছে আমাদের প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপে। একেই বলে অ্যাটমিক অ্যাকশনস বা অণু পরিমাণ কাজ। রুহুল এই শব্দটি প্রথমবার শুনল। অ্যাটমিক মানে অতি সামান্য, আর অ্যাকশন মানে কাজ। কিন্তু এত ছোট কাজ কি করে গোটা জীবন পাল্টে দিতে পারে? স্যার বোঝালেন, ধরো তুমি যদি রোজ সকালে মাত্র 5 মিনিটের জন্য হাঁটতে বের হও, 1 মাসের মধ্যেই দেখবে তোমার দম কতটা বেড়েছে। তারপর সেই 5 মিনিট কখন যে 10 মিনিট হয়ে যাবে তুমি টেরও পাবে না, আর ধীরে ধীরে তুমি 1 ঘন্টাও হাঁটতে পারবে। এটাই হলো অ্যাটমিক অ্যাকশন। ছোট, সহজ এবং নিয়মিত করা যায় এমন কাজ যা সময়ের সাথে মিলে এক বিরাট পরিবর্তন নিয়ে আসে। কথাটা রুহুনের মনে গেঁথে গেল। তার মনে পড়ল কিভাবে সে একবার উৎসাহের বশে ভোর 5টায় উঠে টানা 1 ঘন্টা যোগাসন করেছিল, কিন্তু পরদিনই সারা শরীর ব্যথায় টনটন করছিল, আর তৃতীয় দিন সে বিছানায় ছাড়তে পারেনি। সেই উদ্যম আর ফিরে আসেনি। সুমন স্যার বলেছিলেন, বড় পদক্ষেপ নেওয়ার লোভ সামলানো কঠিন, কিন্তু তা দীর্ঘস্থায়ী হয় না। যা টিকে থাকে তা হলো ছোট কিন্তু ধারাবাহিক প্রচেষ্টা। সেই রাতে রুহুল অনেকক্ষণ জেগে রইল। সে স্থির করল, এবার বড় কিছু নয়, শুধু একটা ছোট কাজ রোজ নিয়ম করে করবে। পরের দিন সকাল 6টার অ্যালার্ম দিয়ে সে নিজেকে কথা দিল, ক্ষেতের বাইরে মাত্র 5 মিনিট হাঁটব, তার বেশি কিছু নয়। আর সে তাই করল। প্রথম দিন শুধু 5 মিনিট, কোনো চাপ বা অনুশোচনা ছাড়াই। দ্বিতীয় তৃতীয় দিনও একই নিয়ম। ধীরে ধীরে তার মনের জোর বাড়তে লাগলো। শরীরটা আগের চেয়ে হালকা বোধ হতে শুরু করলো। 1 সপ্তাহ পর সে ভাবল, হাঁটার শেষে 2টো যোগাসনও করা যেতে পারে। এভাবেই এটা তার অভ্যেসে পরিণত হলো। কোনোদিন সময় কম পেলে সে কম হাঁটত, কিন্তু হাঁটা বাদ দিত না। সুমন স্যার আরও একবার বুঝিয়েছিলেন, অ্যাটমিক অ্যাকশনস কাজ করে কারণ এটা আমাদের মস্তিষ্ককে ভয় দেখায় না, বরং তাকে ধীরে ধীরে তার আরামের গণ্ডি থেকে বের করে আনে। আর মস্তিষ্কের উপর চাপ না থাকলে সে ধারাবাহিকতা বজায় রাখতে পারে। রুহুল এখন জীবনের সব ক্ষেত্রেই এই দর্শন প্রয়োগ করতে লাগল। টাকা বাঁচানোর জন্য সে বড় কোনো পরিকল্পনা করল না, শুধু রোজকার খরচের একটা সংক্ষিপ্ত হিসাব রাখতে শুরু করল। একটা ছোট্ট খাতায় দিন শেষে 2 মিনিট সময় নিয়ে লিখে রাখত কোথায় কত খরচ হলো। মাসখানিকের মধ্যেই সে বুঝতে পারল কোন খাতে তার অপ্রয়োজনীয় খরচ হচ্ছে। ধীরে ধীরে সে সব জিনিস কেনা বন্ধ করে দিল। চাষের ক্ষেত্রেও সে কোনো বড় বিনিয়োগ করল না, শুধু ক্ষেতের এক কোণায় জৈব সার ব্যবহার করে সবজি ফলাতে শুরু করল। শুরুতে ফলন সামান্যই ছিল, কিন্তু ধীরে ধীরে সেই অংশের মাটির উর্বরতা বাড়তে লাগল। গ্রামের লোকেরা অবাক হয়ে দেখত রুহুলের এই পরিবর্তন। যে মানুষটা আগে সবসময় ক্লান্ত থাকত, তার হাঁটা চলায় এখন আত্মপ্রত্যয়। মুখে লেগে আছে এক চিলতে হাসি, আর চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা। সবাই জিজ্ঞেস করত, রুহুল ভাই, নতুন কোনো ঔষধ ধরেছ? রুহুল হেসে উত্তর দিত, ঔষধও নয়, জাদুও নয়, শুধু রোজ একটু একটু করে নিজেকে শুধরানোর চেষ্টা করছি। আবারও একদিন চাতালে সবাই জড়ো হলে এবার রুহুল তার নিজের অভিজ্ঞতা সবার সাথে ভাগ করে নিল। সে বলল,
আমরা মনে করি পরিবর্তন মানে সব কিছু আমূল পাল্টে ফেলা, কিন্তু আসল পরিবর্তন আসে ছোট ছোট কাজ থেকে। যেমন রোজ 5 মিনিট মেডিটেশন করা, প্রতি সপ্তাহে একটা নতুন বিষয় জানা, বা প্রতিদিন একটি ভালো কাজ করা। এই অতি সামান্য কাজগুলোই ধীরে ধীরে আমাদের চিন্তা ভাবনাকে বদলে দেয়। তখন আলী কাকা বললেন, কিন্তু বাবা, এত ছোট কাজে কি আর হবে? বড় কিছু না করলে জীবন বদলাবে কিভাবে? রুহুল মুচকি হেসে বলল, কাকা, আপনি তো দেখেছেন প্রদীপ কিভাবে জ্বলে। সামান্য তেল, একটা ছোট্ট সলতে আর এক চিলটে আগুন, কিন্তু সেটাই গোটা ঘরের অন্ধকার দূর করে। বড় আলো একবারে আসে না, তা ছোট ছোট প্রচেষ্টার সমষ্টিতেই তৈরি হয়। উপস্থিত সকলের মুখে চিন্তার ছাপ পড়ল। কেউ কেউ সেদিন থেকেই ছোটোখাটো পরিবর্তন শুরু করল। কেউ সকালে 5 মিনিট ঘর পরিষ্কার করার নিয়ম করল, তো কেউ রোজ একটা অনুপ্রেরণামূলক বাণী পড়ার অভ্যাস করল। বাচ্চারা প্রতিদিন একটা করে নতুন ইংরেজি শব্দ শেখা শুরু করল। অ্যাটমিক অ্যাকশনসের প্রভাব এখন গোটা গ্রাম জুড়ে দেখা যাচ্ছিল। ধীরে ধীরে সেখানকার পরিবেশটাই বদলে যাচ্ছিল। কোনো কাজ আর কঠিন মনে হচ্ছিল না, কারণ সবাই জানত শুরুটা শুধু একটা ছোট পদক্ষেপ দিয়ে করতে হবে, বাকিটা আপনিই হয়ে যাবে। সুমন স্যার একদিন বললেন, ধারাবাহিকতা হলো তীব্রতার চেয়েও অনেক বেশি শক্তিশালী। আর রুহুল এখন এই কথার মর্মার্থ পুরোপুরি উপলব্ধি করতে পারছিল। সে বুঝে গিয়েছিল আসল শক্তি লুকিয়ে আছে প্রতিদিনের ছোট ছোট পদক্ষেপে। আর এই মেসেজ এখন মোহাম্মদপুরের প্রতিটি ঘরে, প্রতিটি মনে পৌঁছে গিয়েছিল। রুহুল এখন শুধু নিজেকেই বদলায়নি, সে একটা জীবন্ত উদাহরণ হয়ে উঠেছিল কিভাবে ছোট ছোট পদক্ষেপ মিলেও এক দীর্ঘ পথ পাড়ি দেওয়া যায়। আর এই যাত্রাপথেই সে শিখেছিল আসল পরিবর্তন বাইরে নয়, ভেতর থেকে শুরু হয়। শুধু একটা ছোট পদক্ষেপ নিতে হবে, আজ এই মুহূর্তে। যদি রুহুলের মতো এক সাধারণ গ্রামের কৃষক তার জীবন পাল্টাতে পারে, তাহলে ভাবুন তো, আমরা যদি সবাই নিজের জীবনের ছোট ছোট অ্যাটমিক অ্যাকশনসকে জায়গা দিই, তাহলে কি না হতে পারে। ময়তো পেডারসনের আসল বার্তা এটাই, শ্রেষ্ঠত্ব কোনো এক বিশাল পদক্ষেপে নেই, তা লুকিয়ে আছে প্রতিদিনের ছোট অথচ আন্তরিক প্রচেষ্টার মধ্যে। মোহাম্মদপুর গ্রামে অ্যাটমিক অ্যাকশনসের হাওয়া লাগার পর থেকে মানুষের মনে এক নতুন জোয়ার এসেছিল। যে পরিবর্তনকে আগে বোঝা মনে হতো, এখন সেটাই নিত্যদিনের অভ্যেসে পরিণত হয়েছিল। কিন্তু আসল গল্পটা শুরু হলো এরপর, কারণ পরিবর্তন ততক্ষণ পর্যন্ত অসম্পূর্ণ যতক্ষণ না তা আমাদের চিন্তা ও পরিচয়ের গভীরে প্রবেশ করে। রুহুল এখন আগের চেয়ে অনেক বেশি কর্মঠ। ভোরে ওঠা, হাঁটা, চাষের নতুন কৌশল শেখা আর বাচ্চাদের নিজের অভিজ্ঞতা শোনানো, এই সবই তার রুটিনের অংশ হয়ে গিয়েছিল। কিন্তু একদিন তার স্ত্রী রুনা এমন একটা প্রশ্ন করল, যা রুহুলকে আবার ভাবনায় ফেলে দিল। তুমি এত কিছু করছো ঠিকই, কিন্তু তোমার ভেতর থেকে কি মনে হয়? তুমি কি সত্যি বদলেছ, নাকি শুধু বদলানোর অভিনয় করছো? রুহুলের মনে হলো, রুনা তো ঠিকই বলেছে, সে কাজ তো করছে, কিন্তু সে কি নিজেকে সেই মানুষ হিসেবে ভাবতে পারছে যা সে হতে চায়? সে কি নিজের পরিচয়কে নতুন করে গড়তে পেরেছে? পরদিন চাতালে সুমান স্যার এলে রুহুল তার মনের প্রশ্নটা স্যারের সামনে রাখল। স্যার হেসে বললেন, তুমি একদম সঠিক সময়ে এই প্রশ্নটা করেছ। অভ্যেস বদলানো অবশ্যই জরুরি, কিন্তু তার চেয়েও বেশি জরুরি হলো নিজের পরিচয়কে নতুন করে গড়া। যতক্ষণ আমরা নিজেদেরকে পুরনো পরিচয়ের সঙ্গে বেঁধে রাখি, ততক্ষণ নতুন পরিবর্তনটা আমাদের সত্তার অংশ হতে পারে না। রুহুল ঠিক বুঝতে পারল না। তখন স্যার বোঝালেন, ধরো তুমি রোজ দৌড়চ্ছ, কিন্তু মনে মনে ভাবছ, আমি তো বরাবরই কুড়েছিলাম। তাহলে কি হবে? তুমি কোনোদিনই নিজেকে একজন দৌড়বিদের মতো অনুভব করতে পারবে না। কিন্তু যদি তুমি নিজেকে বলো, আমি সেই ব্যক্তি যে নিজের স্বাস্থ্যকে সম্মান করে, তাহলে তোমার প্রত্যেকটা কাজ সেই নতুন পরিচয়কে আরও মজবুত করবে। রুহুলের মনে যেন বিদ্যুৎ খেলে গেল। অর্থাৎ শুধু কাজ করলেই হবে না, নিজেকে সেই কাজের যোগ্য বলে বিশ্বাস করতে হবে। সে বুঝল, যতক্ষণ না নিজের চোখে তার নিজের ছবিটা বদলাচ্ছে, ততক্ষণ বাইরের পরিবর্তনটা ঠুনকো থেকে যাবে। সেই দিন থেকে রুহুল একটা ছোট অভ্যেস শুরু করল। রোজ সকালে সে নিজেকে বলতো, আমি একজন শৃঙ্খলাবদ্ধ মানুষ যে নিজের স্বাস্থ্য ও পরিশ্রমকে মূল্য দেয়। প্রথমে এটা বলতে একটু আজীব লাগতো, কিন্তু ধীরে ধীরে এই বাক্যটা তার মনে গেঁথে যেতে লাগলো। এখন যখনই কোনো বাধা আসতো, যেমন বৃষ্টিতে ভিজে খেতে যাওয়া বা ক্লান্ত শরীরে সকালে ওঠা, সে নিজেকে মনে করিয়ে দিত, আমি সেই মানুষ যে কঠিন পরিশ্রম থেকে পিছিয়ে আসে না। আর সত্যি সে পিছিয়ে আসতো না।
সুমান স্যার আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, পরিচয়ের পরিবর্তন প্রমাণের উপর ভিত্তি করে গড়ে ওঠে। অর্থাৎ তুমি যখন নিজের সম্পর্কে একটা নতুন বিশ্বাস তৈরি করবে, তখন তোমাকে ছোট ছোট কাজের মাধ্যমে তার প্রমাণ দিতে হবে। যেমন তুমি যদি নিজেকে সময়নিষ্ঠ মনে করতে চাও, তাহলে তোমাকে বারবার সময় পৌঁছে সেই বিশ্বাসকে সত্যি প্রমাণ করতে হবে। রুহুল এখন পরিচয় ভিত্তিক কাজগুলোকে তার জীবনের সব ক্ষেত্রে প্রয়োগ করতে শুরু করলো। যখন সে খেতে নতুন কিছু পরীক্ষা করত, তখন নিজেকে বলতো, আমি সেই কৃষক যে নতুন কিছু শিখতে ভয় পায় না। যখন সে তার ছেলেকে পড়াতো, তখন ভাবত, আমি সেই বাবা যে তার ছেলের উন্নতি দেখতে চায়। এই কথাগুলো শুনতে সামান্য হলেও এর প্রভাব ছিল সুদূর প্রসারী। এখন যখনই কোনো পুরনো ভয় বা দ্বিধা রুহুলের মনে উকি দিত, সে তার নতুন পরিচয়ের দিকে ফিরে তাকাতো। একটা সময় ছিল যখন টাকার কথা উঠলেই সে ঘাবড়ে যেত, কিন্তু এখন সে নিজেকে বলতো, আমি সেই ধরনের মানুষ যে বিচক্ষণতার সাথে অর্থ পরিচালনা করে। আর তারপর সে ছোট সঞ্চয় ও খরচের উপর আরও বেশি মনোযোগ দিত। ধীরে ধীরে এই চিন্তাভাবনা রুহুলের অভ্যেসে পরিণত হলো, এবং তা শুধু তার নিজের জন্যই নয়, গ্রামের বাকিদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠল। প্রত্যেকেই নিজেদের পরিবর্তনের সঙ্গে একটা নতুন পরিচয় জুড়তে লাগলো। আলী কাকা, যিনি আগে সব কিছুতে ভয় পেতেন, এখন নিজেকে বলতেন, আমি সেই মানুষ যে মনে করে শেখার কোনো বয়স হয় না। এরপর থেকে মোবাইল চালানো হোক বা ব্যাংকের কাজ, তিনি সব কিছুতেই উৎসাহ দেখাতে লাগলেন। প্রিয়া যে গ্রামের মহিলাদের পড়াতে চাইতো, আগে নিজেকে একজন সাধারণ গৃহবধূ ভাবত, কিন্তু এখন সে নিজেকে বলে, আমি সেই নারী যে জ্ঞানের আলো ছড়িয়ে দেয়। আর সে বাচ্চাদের জন্য একটা ছোট পাঠশালাও শুরু করে দিল। রুহুল অনুভব করল, যখন কেউ নিজেকে ভেতর থেকে বদলায়, তখন শুধু তার কাজ নয়, তার ব্যক্তিত্ব, তার উপস্থিতি, তার পুরো জীবনটাই পাল্টে যায়। আগে যারা আমি তো এমনই বলে থেমে যেত, এখন তারা বলে, আমি এমন হতে চাই। একবার সুমান স্যার একটা চমৎকার উপমা দিয়েছিলেন। তিনি বললেন, ধরো তুমি একটা ট্রেন আর তোমার গন্তব্য ঢাকা, কিন্তু তুমি বারবার ঘোষণা করতে থাকলে যে ট্রেনটা কুমিল্লা যাবে, তাহলে তুমি ঢাকার দিকে চললেও যাত্রীরা বিভ্রান্ত হবে। ঠিক তেমনি তুমি যদি বাইরে থেকে নিজেকে বদলে ফেলো, কিন্তু ভেতর থেকে পুরনো পরিচয়তেই নিজেকে চেনো, তাহলে সেই রূপান্তর কখনো সম্পূর্ণ হবে না। এই কথাটা রুহুলকে গভীরভাবে স্পর্শ করল। সে তার নোটবুকে দৈনিক পরিচয়ের বাক্য লেখা শুরু করল। প্রতিদিন একটা নতুন বাক্য, যেমন আমি সেই ব্যক্তি যে কাজ শুরু করলে তা শেষ করে, বা আমি সেই মানুষ যে কঠিন পরিস্থিতিতেও শান্ত থাকে। এই লাইনগুলো ধীরে ধীরে রুহুলের চিন্তার জগৎকে ভেতর থেকে বদলে দিল। এখন তার কাজে শুধু পরিবর্তন ছিল না, ছিল আত্মসম্মান এবং এক নতুন দৃষ্টিভঙ্গি। রুনা এখন রোজ সন্ধে চায়ের কাপে চুমুক দিতে দিতে রুহুলের চোখে এক অন্যরকম আভা দেখত। সে বলল, তুমি আর আগের মতন নেই। তোমার আত্মবিশ্বাস, তোমার কথা বলার ধরন, সবই যেন নতুন। রুহুল হেসে বলল, কারণ এখন আমি সেই মানুষ যে নিজের ওপর বিশ্বাস রাখতে শিখেছে। রুহুল এখন পরিবর্তনের এক প্রতীক হয়ে উঠেছিল। স্কুল, পঞ্চায়েত, এমনকি আশেপাশের গ্রাম থেকেও মানুষ তার কাছে আসতো পরামর্শের জন্য। আর সে সবাইকে একটাই কথা বলতো, যদি সত্যিই কিছু বদলাতে চাও, তাহলে সবার আগে নিজের পরিচয়কে বদলাও। বিশ্বাস করো যে তুমি সেই মানুষ যে পরিবর্তন আনতে সক্ষম। দেখবে বাকিটা নিজে থেকেই হয়ে যাবে। রুহুলের গল্পটা আর শুধু একজনের থাকেনি, তা একটা আন্দোলনে পরিণত হয়েছিল। গ্রামের বাতাসে যেন একটা বার্তা ভাসত, তুমি বদলাতে পারো যদি তুমি নিজেকে সেইভাবে বিশ্বাস করো। পেডারসনের দর্শন মোহাম্মদপুরের মানুষ জীবন দিয়ে সত্যি প্রমাণ করেছিল। কাজের পরিবর্তনের দিকে নয়, পরিচয়ের পরিবর্তনের দিকে মনোযোগ দাও। কাজ আপনা আপনিই আসবে। আর হয়তো এটাই যে কোনো রূপান্তরের আসল চাবিকাঠি। এখন রুহুলের জীবনে প্রিয় বাক্য হয়ে গিয়েছিল, আমি সেই মানুষ যে নিজের জীবনকে আরও সুন্দর করার ক্ষমতা রাখে এবং প্রতিদিন সেই লক্ষ্যে একটি করে ছোট পদক্ষেপ নিচ্ছে। আর সেদিন থেকে মোহাম্মদপুরে প্রতিটি পরিবর্তনের সূচনা হতো একটি চিন্তা দিয়ে, আমি সেই মানুষ যে। রুহুলের জীবনে অনেক কিছুই এখন গুছানো হয়ে গিয়েছিল। তার ভেতরে এক নতুন মানসিকতা তৈরি হয়েছিল এবং সে নিজেকে একজন পরিশ্রমী, শৃঙ্খলাবদ্ধ ও আত্মবিশ্বাসী মানুষ হিসেবে ভাবতে শুরু করেছিল। কিন্তু কিছুদিন যেতেই সে লক্ষ্য করল তার দৈনন্দিন নিয়মানুবর্তিতার বাঁধনটা আবার আলগা হয়ে যাচ্ছিল। কখনো সকালের হাঁকা বাদ পড়ছিল, কখনো ক্ষেতের নতুন পরীক্ষা নিরীক্ষাগুলো অসম্পূর্ণ থেকে যাচ্ছিল।
সে ভাবল এমন কেন হচ্ছে, আমি তো আমার পরিচয় বদলে ফেলেছি। একদিন সে আবার সুমন স্যারের কাছে গেল। সে তার মনের দ্বিধার কথা খুলে বলল, স্যার, আমি সত্যি বদলাতে চাই, আর আমার মনে হয় আমি বদলেছিও, কিন্তু এখন আবার কিছু জিনিস হাতছাড়া হয়ে যাচ্ছে। শুধু পরিচয় বদলানোই কি সব? সুমন স্যার হেসে বললেন, রুহুল, পরিচয়ের পরিবর্তন হলো বাড়ির ভিত্তি, কিন্তু তার ওপর ইমারত গড়তে হলে একটা মজবুত সিস্টেম বা পদ্ধতি দরকার। রুহুল অবাক হয়ে বলল, সিস্টেম মানে সরকারি ব্যবস্থার মতো? স্যার হেসে বললেন, না, আমি সেই সিস্টেমের কথা বলছি না। এখানে সিস্টেম মানে তোমার দৈনন্দিন নিয়ম শৃঙ্খলা, তোমার চেকলিস্ট, তোমার ছোট ছোট কৌশল, যা তোমার লক্ষ্যকে সহজ করে তোলে। পেডারসন বলেন, লক্ষ্য স্থির থাকে কিন্তু সিস্টেম গতিশীল, আর সাফল্য তারাই পায় যারা সঠিক সিস্টেম তৈরি করতে পারে। কথাটা রুহুলের মাথায় ঢুকল। তার মনে পড়ল তার লক্ষ্য ছিল সুস্থ থাকা, বিচক্ষণতার সাথে টাকা খরচ করা আর গ্রামের বাচ্চাদের শেখানো, কিন্তু সে শুধু লক্ষ্যগুলো ঠিক করে বসেছিল। সেই লক্ষ্যে পৌঁছানোর কোনো নির্দিষ্ট পদ্ধতি তৈরি করেনি, তাই একটু অন্যমনস্ক হতেই সব এলোমেলো হয়ে যাচ্ছিল। সে তখনই একটা ছোট নোটবুক বের করে লিখল, লক্ষ্য সুস্থ থাকা, সিস্টেম বা পদ্ধতি রোজ সকাল 6টায় হাঁটা, সপ্তাহে 3 দিন হালকা ব্যায়াম, রাত 9টার মধ্যে ঘুমানো। এবার সে শুধু ভাবা বন্ধ করে কাজটাকে পরিমাপ করা শুরু করল। পরদিন সকালে হেঁটে এসে ক্যালেন্ডারে একটা টিক চিহ্ন দিল। সপ্তাহের শেষে যখন সে দেখল 3টে টিক পড়েছে, তখন তার মনে এক ধরনের সন্তুষ্টি এলো। এই টিক চিহ্নগুলোই তার নতুন অনুপ্রেরণা হয়ে উঠল। কিছুদিন পর রুনাও বলল, তোমার অভ্যাসগুলো এখন যেন স্বয়ংক্রিয় হয়ে গেছে, মনে করিয়ে দিতে হয় না। রুহুল হাসল, কারণ আমি এখন লক্ষ্যের পেছনে ছুটছি না, একটা পদ্ধতি তৈরি করছি। এরপর সে তার দ্বিতীয় লক্ষ্যটা নিয়ে কাজ শুরু করল, অর্থ সঞ্চয় করা। সে কাগজে লিখল, সিস্টেম প্রতি সপ্তাহে 200 টাকা জমানো, প্রতিটি খরচের হিসেব রাখা, অপ্রয়োজনীয় জিনিস না কেনা। সে রোজ রাতে খরচের হিসেব লিখত এবং সপ্তাহে একবার সঞ্চয়ের পরিমাণ দেখত। এই কাজটা প্রথমে একঘেয়ে লাগলেও কিছুদিন পর সে এতে মজা পেতে শুরু করল, কারণ এখন সে দেখতে পাচ্ছিল যে তার তৈরি করা পদ্ধতিটা কাজ করছে। রুহুল এখন সিস্টেমের শক্তি বুঝতে পারছিল। সে বাচ্চাদের পড়ানোর জন্য একটা নির্দিষ্ট সময়সূচি তৈরি করল, বিকাল 5টা থেকে 6টা পর্যন্ত ক্লাস আর প্রতি রবিবার কুইজ। বাচ্চারাও এতে উৎসাহ পেল, আর রুনাও খুশি হলো যে তার স্বামী গ্রামের বাচ্চাদের নায়ক হয়ে উঠছে। গ্রামের আরও কিছু লোক তার কাছে এসে নিজেদের সমস্যার কথা জানালো। রুহুল বলল, আপনারা লক্ষ্যের ওপর বেশি জোর দিচ্ছেন, পদ্ধতির ওপর নয়। যদি আপনাদের পদ্ধতিটা মজবুত হয়, তাহলে অনুপ্রেরণা না থাকলেও আপনারা এগিয়ে যেতে পারবেন। সে বাড়ির বাইরে একটা চকবোর্ড ঝুলিয়ে দিল এবং তার নাম দিল সিস্টেম ট্র্যাকার। গ্রামের যে কেউ কোনো ভালো অভ্যাস শুরু করতে চাইলে সে সেখানে তার লক্ষ্য এবং পদ্ধতি লিখে রাখত এবং প্রতিদিন কাজটা শেষ করে একটা টিক চিহ্ন দিত। এই বোর্ডটা গ্রামের মানুষের জন্য এক অনুপ্রেরণার ফলক হয়ে উঠল। মনির, যে মদ্যপানের অভ্যাসে আসক্ত ছিল, সে তার লক্ষ্য লিখল, 1 সপ্তাহ মদ স্পর্শ করব না, আর পদ্ধতি লিখল, সন্ধ্যায় মন্দিরে যাওয়া আর রোজ ডায়েরিতে নিজের অনুভূতি লেখা। যখন সে 3য় দিনে টিক দিল, তখন গ্রামের লোকেরা তাকে উৎসাহ দিল। এই সমর্থন তার সিস্টেমকে আরও শক্তিশালী করে তুলল। রুহুল বুঝল, সিস্টেমের আরও একটা বড় সুবিধা হলো এটা মানসিক শক্তি বাঁচায়। যখন তোমার কাছে একটা নির্দিষ্ট পদ্ধতি থাকে, তখন প্রতিদিন নতুন করে সিদ্ধান্ত নিতে হয় না, শুধু নিয়মটা অনুসরণ করলেই চলে। ধীরে ধীরে গোটা গ্রামে সিস্টেম তৈরির একটা চল শুরু হলো। কেউ স্বাস্থ্যের জন্যে, কেউ পড়াশোনার জন্যে, আবার কেউ অর্থ সঞ্চয়ের জন্যে সিস্টেম তৈরি করছিল। আর সবার একটাই মূলমন্ত্র হয়ে গেল, লক্ষ্যের পেছনে পাগল না হয়ে সিস্টেমের প্রেমে পড়ো। একদিন সুমন স্যার রুহুলকে জিজ্ঞেস করলেন, এখন কি উপলব্ধি হচ্ছে? রুহুল বলল, আগে আমি ভাবতাম আমাকে সফল হতে হবে, আমি এখন শুধু আমার সিস্টেম অনুসরণ করি আর সাফল্য নিজে থেকেই আমার কাছে আসে। স্যার বললেন, খুব ভালো, তুমি এখন বুঝেছো যে সাফল্য কোনো গন্তব্য নয়, এটা একটা জীবনযাপনের পদ্ধতি, আর সেই পদ্ধতি হলো সঠিক সিস্টেম, ধারাবাহিক কাজ আর সঠিক পরিচয়। রুহুল এখন প্রতি সপ্তাহে তার সিস্টেমগুলো পর্যালোচনা করত। সে দেখত কোনটা ঠিকঠাক চলছে আর কোথায় উন্নতির অবকাশ আছে। রুনাও তার রান্নাঘরে একটা চেকলিস্ট ঝুলিয়েছিল, মাসিক বাজার, সঞ্চয় আর বাচ্চাদের খাবারের পরিকল্পনা। সেও বলতো, সিস্টেম থাকলে জীবনটা অনেক সহজ মনে হয়। রুহুল তার জীবনের 3টে মূল স্তম্ভ তৈরি করেছিল। প্রথম, পরিচয় বদলানো। দ্বিতীয়, ছোট ও নিয়মিত অ্যাটমিক অ্যাকশনস গ্রহণ করা। এবং তৃতীয়, টেকসই ও গতিশীল সিস্টেম তৈরি করা। মোহাম্মদপুর গ্রামটা এখন আর শুধু একটা গ্রাম ছিল না, এটা একটা আন্দোলনের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল।
যেখানে মানুষ লক্ষ্যের পেছনে না ছুটে সিস্টেম তৈরি করত, আর সেই সিস্টেমই তাদের ধীরে ধীরে সেই পরিচয়ের দিকে নিয়ে যেত যা তারা সব সময় হতে চাইত। পেডারসনের বইয়ের একটা লাইন এখন গ্রামের মানুষের মুখে মুখে ঘুরত। সফলতা কোনো লক্ষ্য নয় যা তুমি অর্জন করো, এটা একটা সিস্টেম যা তুমি পরিচালনা করো। রুহুল এখন বলতো, বড় পরিবর্তন এক ঝটকায় আসে না, তা রোজকার ছোট ছোট সিস্টেমের সমষ্টি, আর যখন সিস্টেম মজবুত হয় তখন সাফল্য আসতে বাধ্য। শীতের আগমন ঘটেছিল। মোহাম্মদপুর গ্রামে ভোরের কুয়াশা আর উনুনের আছে এক মনোরম পরিবেশ তৈরি হয়েছিল। রুহুল এখন তার নতুন সিস্টেমের সাথে এতটাই অভ্যস্ত হয়ে গিয়েছিল যে তার জীবন একটা ছন্দে চলছিল। কিন্তু আসল পরিবর্তনটা সে অনুভব করল সেদিন, যেদিন সে তার সিস্টেমের প্রথম বাস্তব ফল পেল। সেদিন সে খেতে লাঙল দেওয়ার সময় হঠাৎ খেয়াল করল আগের মতো তার কোমরে আর ব্যথা হচ্ছে না। সে বুঝল তার সকালের হাঁটা আর হালকা ব্যায়াম অবশেষে কাজ দিতে শুরু করেছে। সে মুচকি হেসে মনে মনে বলল, এটাই হয়তো আমার প্রথম সত্যিকারের জয়। সেই সন্ধ্যায় সে তার ট্র্যাকারে একটা বড় গোল দাগ দিয়ে লিখল, প্রথম সাফল্য। রুনা জিজ্ঞেস করল, আজ এত খুশি কেন? রুহুল বলল, আজ নিজের ওপর খুব গর্ব হচ্ছে। এই প্রথমবার আমি কোনো অভ্যাস মাঝপথে না ছেড়ে চালিয়ে যেতে পেরেছি। রুনা তার চোখে যে আত্মবিশ্বাস দেখল তা আগে কখনো দেখেনি। এটাই ছিল সেই মুহূর্ত যাকে পেডারসন মোমেন্টাম বা গতিবেগ বলেন। যখন প্রথম জয় আসে, যত ছোটই হোক না কেন, তা আমাদের মনে এক নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। এটা শুধু আমাদের আনন্দই দেয় না, এগিয়ে যাওয়ার সাহসও যোগায়। পরের দিন থেকে রুহুলের উৎসাহ দ্বিগুণ হয়ে গেল। সে এখন হাঁটার সাথে সাথে হালকা জগিংও শুরু করল। বাচ্চাদের পড়ানোর সময় খেলাধুলো যোগ করল, আর টাকা জমানোর জন্য ঘরে একটা মাটির ব্যাংকও নিয়ে এলো। তার ছোট ছোট জয়গুলো এখন একটা দীর্ঘ জয়ের ধারায় পরিণত হচ্ছিল। যেমন ডমিনোর প্রথম ঘুঁটিটা পড়লে বাকিগুলো একে একে পড়ে যায়, তেমনি রুহুলের প্রথম সাফল্য বাকি অভ্যাসগুলোকেও গতি জুগিয়েছিল। তার মানসিকতা বদলাচ্ছিল। এখন সে ভাবত, যদি আমি এটা করতে পারি তাহলে অন্যগুলোও পারব। পেডারসনের কথাটা একদম সত্যি ছিল। গতিবেগ নিজেকেই শক্তিশালী করে, আর যে পরিচয়টা আগে শুধু তার ভাবনায় ছিল, এখন সেটা তার কাজে প্রতিফলিত হচ্ছিল। কয়েক সপ্তাহের মধ্যেই রুহুল আরও একটা বড় সাফল্য পেল। সে যে খেতে জৈব সার ব্যবহার শুরু করেছিল, সেখানে অন্য কৃষকদের আগেই সবজি ফলেছিল। গ্রামের চাতালে সবাই তার এই নতুন পদ্ধতির প্রশংসা করতে লাগল। এটা ছিল তার দ্বিতীয় জয়, সামাজিক স্বীকৃতি। যখন তুমি নিজে ভালো অনুভব করো এবং অন্যরাও তোমার কাজের প্রশংসা করে, তখন তোমার অনুপ্রেরণা 3 গুণ বেড়ে যায়। রুহুল এখন আর একা ছিল না, সে একটা উদাহরণ হয়ে উঠেছিল। সে রোজ রাতে তার নোটবুকে শুধু কাজের অগ্রগতি নয়, তার সাফল্যগুলোও লিখে রাখত। সে একটা নতুন পাতা তৈরি করেছিল, যার নাম দিয়েছিল সাফল্যের খতিয়ান। সেখানে সে তার ছোট বড় সব জয় লিখে রাখত। যেমন দিন 14, প্রথমবার না থেমে জগিং সম্পন্ন। দিন 35, আগের মাসের চেয়ে 800 টাকা বেশি সঞ্চয়। দিন 48, খেতে সবার আগে ফসল ফলানো। এই খতিয়ানটাই তাকে প্রতিদিন নতুন করে অনুপ্রেরণা দিত। এক সন্ধ্যায় গ্রামের মনির, যে মদ্যপানের অভ্যাস ছাড়ার চেষ্টা করছিল, সে রুহুলের কাছে এসে বলল, ভাই, তোমার কথা শুনে আমিও বদলে যাচ্ছি। এখন মনে হয় তুমি পারলে আমিও পারব। রুহুল হেসে বলল, শুরুটা শুধু একটা জয় দিয়ে করো, দেখবে বাকিটা আপনিই হয়ে যাবে। রুহুল মনিরকেও একটা সাফল্যের খতিয়ান তৈরি করতে বলল। মনির প্রথমে হেসে উড়িয়ে দিলেও যখন সে প্রথমবার টানা 1 সপ্তাহ মদ্যপান থেকে দূরে থাকল, তখন সে বুঝল এই পদ্ধতিটা সত্যিই কাজ করে। সে তার ডায়েরিতে লিখল, দিন 7, প্রথমবার 1 সপ্তাহ সংযম পালন। ওই একটা লাইনই তাকে পরের সপ্তাহের জন্য শক্তি জুগিয়েছিল। গতিবেগের প্রভাব এখন পুরো গ্রামে ছড়িয়ে পড়েছিল। রুনাও একটা স্বচ্ছতা সিস্টার্স নামে দল তৈরি করেছিল, যেখানে মহিলারা একে অপরের ছোট ছোট সাফল্য উদযাপন করত। কেউ রান্নাঘর পরিষ্কার রাখার লক্ষ্য পূরণ করলে বা কেউ বাচ্চাদের হোমওয়ার্কের সময়টা নির্দিষ্ট করলে সবাই মিলে তাকে উৎসাহ দিত। রুহুল এখন পেডারসনের আরও একটা গভীর কথা বুঝতে পারছিল। গতিবেগ শুধু অনুপ্রেরণা থেকে আসে না, তা আসে বারবার ছোট ছোট জয় থেকে। এই ছোট ছোট জয়গুলোই আমাদের ভেতরে একটা ইঞ্জিন তৈরি করে, যা আমাদের সামনে এগিয়ে নিয়ে যায়। রুহুলের জীবনের পরের বড় সাফল্য এলো যখন গ্রামের চেয়ারম্যান তাকে ব্লক স্তরের কৃষি কর্মশালায় গ্রামের প্রতিনিধি হিসেবে পাঠালেন। সে প্রথমবার গ্রামের বাইরে গিয়ে একটা বড় মঞ্চে দাঁড়িয়ে তার অভিজ্ঞতার কথা বলল, কিভাবে সিস্টেমের মাধ্যমে সে তার চাষাবাদে উন্নতি এনেছে। ফেরার পথে তার চোখে পানি ছিল। সে জানত
এই যাত্রার শুরুটা হয়েছিল একটি অতি সামান্য অভ্যাস থেকে, কিন্তু সেই ছোট্ট জয়টাই একটা ঢেউ তৈরি করেছিল যা এখন এক মহাকাব্য হয়ে উঠেছে। এখন রুহুলের মূল মন্ত্র ছিল প্রতিদিন একটা ছোট জয়ের সন্ধান করো। সে আর লক্ষ্যকেন্দ্রিক ছিল না, হয়ে উঠেছিল জয় কেন্দ্রিক, আর প্রত্যেকটা জয় তার গতিবেগকে আরও মজবুত করে তুলছিল। গ্রামে এখন প্রতি সপ্তাহে সাফল্যের আসর বসত, যেখানে প্রত্যেকে তার সপ্তাহের একটা ছোট জয় ভাগ করে নিত। কেউ বলতো, আমি প্রথমবার রোজ সময়ে খানা খেয়েছি। তো কোনো ছোট বাচ্চা বলতো, আমি আজ ভুলের পর কাঁদিনি। গল্পটা এখন এমন এক জায়গায় পৌঁছেছিল যেখানে একটা গোটা গ্রাম নিজেদের অভ্যাসের মাধ্যমে নিজেদের ভাগ্য পরিবর্তন করছিল। আর এই পরিবর্তন কোনো বড় পরিকল্পনা থেকে নয়, এসেছিল অগণিত ছোট ছোট জয়ের সমষ্টি থেকে। পেডারসন ঠিকই বলেন যে গতিবেগ হল রূপান্তরের জ্বালানি। যখন একটা ছোট জয় আসে তখন তা পরের জয়ের দরজা খুলে দেয়। আর রুহুল জানত এটাই অ্যাটমিক হ্যাবিটসের আসল শক্তি। গ্রামে তখন গ্রীষ্মকাল, গম কাটার পর ক্ষেতগুলো খালি পড়ে আছে। এমনই এক দুপুরে রুহুল তার বাড়ির ছায়ায় বসে তার পুরনো ডায়েরির পাতা উল্টাচ্ছিল। তার হাতে ছিল অভ্যাসের তালিকা, সাফল্যের খতিয়ান আর কিছু নতুন পরিকল্পনা, কিন্তু আজ তাকে একটু অন্য মনস্ক দেখাচ্ছিল। রুনা এসে জিজ্ঞেস করল, কি হয়েছে, খুব চিন্তায় আছো মনে হচ্ছে। রুহুল আস্তে করে বলল, রুনা, অভ্যাস তো তৈরি করেছি, কিন্তু এখন মনে হচ্ছে আমি যেন নিয়মের জালে নিজেই জড়িয়ে পড়ছে। রোজকার ট্র্যাকার, চেকলিস্ট, রুটিন সব কিছু এখন একটু বোঝা মনে হচ্ছে। রুনা হেসে বলল, তুমি তো নিজেই বলতে যে সরলতাই সবচেয়ে বড় শক্তি। তুমি নিজেই জটিলতার মধ্যে হারিয়ে যাওনি তো? রুহুল কিছুক্ষণ চুপ করে থেকে বলল, হয়তো তুমি ঠিকই বলছো। আমি এতগুলো নিয়ম তৈরি করেছি যে এখন নিজেই সেগুলোর মধ্যে পথ হারিয়ে ফেলছি। সেই সন্ধ্যায় সে তার পুরো ডায়েরিটা আবার মন দিয়ে পড়ল। পেডারসনের একটা লাইন সেদিন তার মনে গভীরভাবে দাগ কাটল। স্বচ্ছতা জটিলতাকে হারিয়ে দেয়। সে বুঝল এবার তার জীবনকে আবার সরল করার সময় এসেছে। পরদিন সকালে সে তার সমস্ত জটিল সিস্টেমকে পর্যালোচনা করার সিদ্ধান্ত নিল। সে তার অভ্যাসের তালিকাটা দেখে অনেক এমন জিনিস বাদ দিল যা এখন আর তার মূল পরিচয়ের সঙ্গে খাপ খাচ্ছিল না। সে নিজেকে একটা প্রশ্ন করল, এই অভ্যাসটা কি আমার মূল লক্ষ্য পূরণে সাহায্য করছে? যদি উত্তর হ্যাঁ হতো তাহলে অভ্যাসটা থাকতো, না হলে বাদ। এখন সে শুধু 3টে মূল বিষয়ের উপর মনোযোগ দিল: স্বাস্থ্য, শেখা এবং সেবা। বাকি সব অপ্রয়োজনীয় নিয়ম সে ছেঁটে ফেলল। রুহুল তার সমস্ত হ্যাবিট ট্র্যাকারকে একটা সাধারণ ক্যালেন্ডারে নামিয়ে আনল, যেখানে শুধু 3টে প্রশ্ন থাকত। আমি কি আজ স্বাস্থ্যের জন্য 10 মিনিট দিয়েছি? আমি কি আজ নতুন কিছু শিখেছি? আমি কি আজ কারোর উপকারে এসেছি? ব্যাস, এইটুকুই। এই স্বচ্ছতা তার জীবনে এক নতুন স্বাচ্ছন্দ্য নিয়ে এলো। এখন তাকে প্রতিদিন ভাবতে হতো না কি করতে হবে। সে সকালে উঠেই তার পূর্ব নির্ধারিত কাজগুলো করত: পানি পান করা, হালকা ব্যায়াম করা এবং কোনো না কোনোভাবে অন্যের সাহায্য করা। সে তার কাজের ট্রিগারগুলোকেও সরল করে নিয়েছিল, যেমন সকালে উঠলে সবার আগে পানি পান করব, দুপুরে বিশ্রাম নিলে একটা ছোট্ট পডকাস্ট শুনব, কেউ সাহায্য চাইলে না করব না। এই ছোট ছোট ট্রিগারগুলো তার সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে অনেক সহজ করে দিয়েছিল। একদিন মনির এসে বলল, রুহুল, এখন তোকে আগের চেয়ে অনেক বেশি শান্ত আর স্থির দেখাচ্ছে। আগে তুই সব কিছু নিয়ে নোট বানাতিস, এখন শুধু মুচকি হাসিস আর কাজ করিস। ভাই, আগে আমি ভাবতাম বেশি নিয়ম মানে বেশি উন্নতি, কিন্তু এখন বুঝেছি যা সরল সেটাই টেকসই। মনিরও তার অভ্যাসগুলোকে সরল করার সিদ্ধান্ত নিল। সে তার সকালের রুটিনে শুধু 2টো কাজ রাখল: স্নান করা এবং একটা অনুপ্রেরণামূলক অডিও শোনা। আর এই 2টো কাজই তাকে সারা দিনের জন্য শক্তি যোগাতে লাগল। রুহুলের সাফল্যের আসলেও এখন পরিবর্তন এসেছিল। আগে সবাই তাদের জটিল রুটিন নিয়ে আলোচনা করত, এখন তারা শুধু একটা প্রশ্ন করত: আজকের সবচেয়ে স্বচ্ছ মুহূর্ত কোনটা ছিল? লোকেরা এখন সাধারণ জয়ের কথা বলতো। আজ ফোন ধরার আগে নিজেকে জিজ্ঞেস করেছি, এটা কি সত্যি জরুরি? বা আজ অপ্রয়োজনীয় তর্ক এড়িয়ে চলেছি। সরলতা এখন গ্রামের নতুন জীবনধারা হয়ে গিয়েছিল। রুনাও তার স্বচ্ছত সিস্টার্স গ্রুপটাকে সরল করে দিয়েছিল। এখন প্রত্যেক মহিলা শুধু একটা বিষয়ের ওপর মনোযোগ দিত, যেমন বাচ্চাদের হাত ধোয়ারের অভ্যাস করানো।
আর এই স্বচ্ছতা প্রত্যেককে কম চাপ আর বেশি ধারাবাহিকতা দিয়েছিল। রুহুল এখন বুঝতে পারছিল স্বচ্ছতায় ভরা ছোট পদক্ষেপগুলো কোনো বড় জটিল কৌশলের চেয়ে অনেক বেশি শক্তিশালী। সে বুঝে গিয়েছিল রূপান্তর কোনো জটিল বিষয় নয়, বরং একটা সোজা ও সরল প্রক্রিয়া যা যে কেউ গ্রহণ করে তার জীবনকে সুন্দর করতে পারে। একদিন গ্রামের স্কুলে বাচ্চাদের প্রিয় মানুষ নিয়ে প্রবন্ধ লিখতে দেওয়া হলো। একটা বাচ্চা লিখল, আমার গ্রামের সুপারহিরো রুহুল ভাইয়া। উনি আমাদের শিখিয়েছেন যে আসল পরিবর্তন বড় বড় কথায় নয়, রোজকার ছোট ছোট ভালো কাজে লুকিয়ে আছে। রুহুল সেই লেখাটা পড়ে আবেগে আপ্লুত হয়ে গেল। হয়তো এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় সাফল্য। গল্পটা এখানেই শেষ, কিন্তু পরিবর্তনের প্রক্রিয়াটা চলছিল। কারণ যেমন পেডারসন বলেন, পরিবর্তন তীব্রতা থেকে আসে না, তা আসে স্বচ্ছতা ও ধারাবাহিকতা থেকে। রুহুল এখন সবাইকে একটাই সরল কথা বলতো, প্রতিদিন শুধু তাই করো যা তোমাকে নিজের সেরা সংস্করণ হতে সাহায্য করে। যত পরিষ্কারভাবে নিজের পথ দেখবে, তত গভীরভাবে বদলাবে। এভাবেই স্বচ্ছতা জটিলতাকে পরাজিত করল, আর মোহাম্মদপুর গ্রাম এক নতুন সরলতার জগতে পা রাখল, যেখানে ছোট ছোট কাজই বড় পরিবর্তন নিয়ে আসছিল। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের আজকের বইয়ের সারসংক্ষেপ। আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সারসংক্ষেপটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ।